What is the difference between cost accounting and financial accounting? জানি আমরা? Sir, cost accounting and financial accounting both deal with the same type of information, but the pattern of analysis is different. But The analysis with the data, যেমন স্যার কস্ট অ্যাকাউন্টিং যে ডেটা গুলোকে ওরা হচ্ছে যে রেভিনিউ বা এই টাইপের জিনিসগুলো নিয়ে অ্যানালিসিস করে, স্যার একটা আর ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল পারপাসে অ্যাকাউন্টিং এর ইউজ করা ক্ষেত্রে হয়। স্যার ওরা ডিসিশন মেকিং করে, বিভিন্ন ফাইন্যান্সিং, ইনভেস্টিং, ডিভিডেন্ড Okay. ডিসিশন, মানে ইউজড Okay. আর ডিফারেন্ট, বাট র মেটেরিয়ালস বা ইনপুট গুলো অলমোস্ট সেম স্যার কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর। Okay. Just I'd like to ask some question regarding the difference between the financial accounting and cost accounting. First question: who are the user of financial accountants? Financial accounts. Financial account? No. Internal and external people. This is basically for internal, external. বোর্ড অফ ডিরেক্টর। No. This is basically for external purpose. Financial accounting আমরা accounts কেন ক্লোজ করব? আমরা তো মান্থলি ডেটা থেকে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি যে এমআইএস যেটা দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি, বাট আমরা কেন ইয়ারলি অ্যাকাউন্টস কেন প্রিপেয়ার করব? Sir, investor. To show our So investor, who are the investor? Who are the investor? So all of them are বোর্ড so অফ রেভিনিউ। okay. Shareholders. So in a briefly we can say they are the for the purpose of external, তাই তো? মানে এক্সটার্নাল পারপাসে আমরা কি করব? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লোজ করব। তাহলে কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা আমরা কি ইন্টারনালি করব Yes, sir. নাকি? Yes, sir. সার্টেনলি। সো আমরা যদি এখানে যে সাবজেক্ট ম্যাটার গুলি আছে দেখেন, এখানে যে ডিফারেন্স বলছি আমরা, এখানে যে সাবজেক্ট ম্যাটার গুলি আছে যদি আমরা এটা অনুযায়ী কথা বলি তাহলে মনে হয় এটা ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। টাইম স্পেন মানে কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য, লাইক 1 ইয়ার অর হাফ ইয়ারলি। বেসিক্যালি এটাকে 1 ইয়ার কিন্তু বলা হয়, ও 1 বছরের অ্যাকাউন্টস, তাই তো? কিন্তু কস্ট অ্যাকাউন্টিং কি এরকম কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড আছে? নো স্যার। সো এটা কি বেসিক্যালি ফর কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট আর সার্ভিসের আমার পার ইউনিট কস্ট ক্যালকুলেশন করার জন্য কি আমরা কস্ট অ্যাকাউন্টিং আমরা করে থাকি, তাই তো? স্ট্যাটুটরি মানে হচ্ছে কি লিগ্যাল রিকোয়ারমেন্ট নাকি? লিগ্যাল রিকোয়ারমেন্ট মানে কি? যে এখানে কি এনবিআর বলছে, আপনার ব্যালেন্স শিট এক্সচেঞ্জ কমিশন বলছে, আপনার জয়েন্ট স্টক কোম্পানি বলছে, আরজেসি আপনাকে বলেছে, প্লাস হচ্ছে কি আপনাকে আর কে আছে আমার ব্যালেন্স শিট এক্সচেঞ্জ কমিশন বললাম, বাংলাদেশ ব্যাংক বললাম, তারপরে আরজেসি বললাম, আর কে আছে, প্লাস অন্যান্য রেগুলেটর যারা আছেন তারা বলতেছেন কি ইউ হ্যাভ টু ক্লোজ ইউর অ্যাকাউন্টস ইন এ অন ইয়ারলি বেসিস, তাই তো? অন ইয়ারলি বেসিস। সো আমাদের এখানে কি লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে, দ্যাটস হোয়াই we have to close financial statement in a on yearly basis. আর কস্ট অ্যাকাউন্টিং কি এরকম কি কোনো আছে, কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে যে আপনার কস্ট অ্যাকাউন্টিং 1 বছরের মধ্যে ক্লোজ করতে হবে? আছে? নো। ফরম্যাট। এখন আসেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যখন আমরা তৈরি করি, আমরা তো এখন সবাই কি ফার্মের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট নাকি? সবাই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সবাই কি বড় ভাইদের কাছে কি শুনি যে আইএসবিএস নামে নাকি কিছু স্ট্যান্ডার্ড আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে নাকি? শুনি তো সবাই। কেউ ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, কেউ কি আবার ফার্মাসি শিখতেছেন। সো আমরা অ্যাকাউন্টস ক্লোজ করার জন্য কি অথবা অ্যাকাউন্টস প্রিপারেশনের জন্য কি একটা ফরম্যাট আছে, দ্যাট ইজ গভর্ন বাই কি ল নাকি? টোটালি গভর্ন বাই ল। যেমন কি যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা ক্লোজ করতে চাই কোন একটা পার্টিকুলার লিস্টেড কোম্পানির জন্য, মানে পাবলিকলি লিস্টেড কোম্পানির জন্য, তখন উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, লাইক উই হ্যাভ টু প্রেজেন্ট আওয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার আইএফআরএস অর IS1, তাই তো নাকি? তো IS1 অনুযায়ী করতে হবে। এখন আমি যদি ব্যাংক হই আমাদের অ্যাকাউন্টসটা ক্লোজ করতে হবে অ্যাজ পার ব্যাংকিং কোম্পানি সেক্ট নাকি? বিআরপিডি 5 নাকি? না 5 না 14? হ্যাঁ, সব বিআরপিডি অনুযায়ী আমাদেরকে বিআরপিডি অনুযায়ী ক্লোজ করতে হবে। আগে ছিল 14, এখন মনে একটু চেঞ্জ হয়েছে এটা। আমরা যখন কাজ করেছি তখন 14 ছিল এটা। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কি এরকম কোনো স্পেসিফিক ফরম্যাট আছে? না স্যার। নো, there is no format. So focus. Cost accounting, no? হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাই বলি না কেন এটার কোনো ফরম্যাট নেই।
তারপরে ধরেন ফোকাস, অল নাম্বারস আর ইন এগ্রিগেট এন্ড ফর অর্গানাইজিং অ্যাজ এ হোল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর কনসিডার্ড ফর এন্টায়ার অর্গানাইজেশন। ফোকাসটা কি? এন্টায়ার অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ডেটা কি আমরা এখানে ফোকাস করে থাকি। আর কস্ট অ্যাকাউন্টিং এ আমরা কোনো একটা ডিসিশনের জন্য, কস্ট ফর প্রোডাক্ট ও সার্ভিসের জন্য কি আমরা কস্ট অ্যাকাউন্টিং করে থাকি। টাইপ অফ ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে অল টাইপই কি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকবে, মনিটারি ভ্যালু থাকবে। বাট কস্ট অ্যাকাউন্টিং এ কি কোয়ালিটিভ প্লাস হচ্ছে কি কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ প্লাস হলো কোয়ান্টিটিভ, দুইটাই কি আপনার কস্ট অ্যাকাউন্টিং এ থাকবে। ঠিক আছে? ইউজ জি স্যার। Yes, sir. ensures all business asset and liabilities are accounted for. Financial asset is historical. আর কস্ট অ্যাকাউন্টিং কি এটা হিস্টোরিক হতে পারে, প্রেজেন্ট হতে পারে, অর ফিউচার হতে পারে। সো দিজ আর দ্য মেইন ডিফারেন্স পয়েন্ট বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং। ওকে, জি স্যার। এখন আসেন, যদি কস্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হয় এরকম হয়, তাহলে এখানে আমরা একটা চার্ট বলেছি, কস্ট ডেফার্ড এক্সপায়ার্ড, হ্যাঁ, আবার হলো এক্সপেন্স এন্ড লস, এগুলোর মধ্যে ডিফারেন্স কি? কস্ট, এক্সপেন্স এন্ড লস। কস্ট, এক্সপেন্স এন্ড লস। স্যার কস্ট হচ্ছে কোনো পণ্য কিনতে যে খরচ হয় সেটা হচ্ছে কস্ট। আর কেন কোন একটা পার্টিকুলার অ্যাসেট কিনতে কি খরচ হয় না, সেটা কি কস্ট না? জি স্যার, ওটা তো কস্ট। ওটাও একটা গুরুত্বপূর্ণ কিন্তু যে আর স্যার ওটার যেটুকু প্রোডাক্ট ইউজ করে ফেলি ওইটা এক্সপেন্স। আর জি ওই স্যার। অংশটা ওয়ান বাই মানে ওয়ান, জি স্যার। ওয়ান বাই ওয়ান বলেন। জি স্যার, কস্ট, কোনো এক দ্রব্যপণ্য যখন কিনতে যে পরিমাণ টাকা খরচ হয় সেটা হচ্ছে কস্ট, ওইটার যে অংশটুকু ব্যবহার করা হয়ে গেছে ওইটা হচ্ছে এক্সপেন্স, আর যেটা মানে কেনার ক্ষেত্রে বা পরবর্তীতে সেল করতে গিয়ে মাইনাস ফিগারে করতে হয়েছে ওইটা লস। এনিওয়ান এলস? স্যার আমার নেট প্রবলেমের কারণে আমি বুঝতে পারি নাই, প্রশ্নটা শুনলে আবার। কস্ট, এক্সপেন্স এন্ড লস, এই তিনটার মধ্যে ডিফারেন্স কি? কস্ট হচ্ছে স্যার ওভারঅল একটা মানে কোনো কিছু অর্জন করতে যে মূল্যটা লাগে, আর ওই অর্জনের জন্য যে যেটা প্রফিট আমাদের দিয়ে দেয় সেটা হচ্ছে এক্সপেন্স, আর যেটা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে লস। নষ্ট হয়ে যায় যেটা, সেটা লস। লাইক ইফ ইউ মনে হয় স্যার এক্সপেন্ডিচার যেগুলো হচ্ছে যে স্যার রেভিনিউর চাইতে এক্সিট করে, রেভিনিউর চাইতে যদি বেশি আমার খরচ হয়ে যায় সেই এক্সট্রা অ্যামাউন্টটাকে স্যার লস বলা হয় সম্ভবত। so in briefly we can say any kind of capital expenditure is cost. Any kind of capital expenditure is cost. এখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যে পার্টটুকু আপনার এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে সেটাকে বলছে আমরা এক্সপেন্স। লাইক হচ্ছে কি, ধরেন আপনি একটা চেয়ার কিনেছেন অথবা একটা টেবিল কিনেছেন, এখন টেবিলের ডেপ্রিসিয়েশনটা আমরা কি করব, 5 ইয়ার্স কন্টিনিউ করব, তাই তো? এখন এই টেবিলের যে 1 বছর পরে আমরা যে ডেপ্রিসিয়েশনটা যেটা হয়েছে সেটাকে আমরা এক্সপায়ার্ড বলি, অথবা এটা থেকে আমি কি রেভিনিউ আর্ন করে ফেলছি এতটুকু। সো এই কারণে কি আমি এই বছর এটাকে এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করব, 5 ভাগের 1 ভাগ। এখন মনে করেন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 1 দেখা গেল কি আমার ওই টেবিল অথবা পার্টিকুলার চেয়ারটা কি নষ্ট হয়ে গেছে। এখন এটা সাপোজ কি 1 লাখ টাকা দিয়ে আমি কিনেছিলাম, 1 বছরের ডেপ্রিসিয়েশন ধরেন কি 20,000 টাকা নাই, সো আপনার থাকলে কত 80,000 টাকা। এই 80,000 টাকা বিক্রি করার কথা ছিল, বাট এখন দেখা গেছে আপনি এটা বিক্রি করতে গিয়ে এখন দেখেছেন কত, এটা 70,000 টাকা আপনি বিক্রি করতে পারতেছেন। ওই যে ব্যালেন্স পোরশন দ্যাট ইজ টাকা 10,000 ইজ লস। So capital expenditure will be recorded in balance sheet, but expired portion, that is expired portion or loss portion, will be recognized in profit and loss account as expense or loss. নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে? জি স্যার। সো এই হচ্ছে কি আপনার এই জিনিসটা কি আসলে এটা আপনাদের শুধু জানার জন্য, অন্য কোনো পারপাজে দেওয়া হয় না এটা।
ঠিক আছে? সো আমরা দেখেন মোটামুটি কস্ট অ্যাকাউন্টিং এর ডিফারেন্স, কস্ট, এক্সপেন্স এবং লস, এগুলোর ডিফারেন্সটা কি সেগুলো আমরা বুঝেছি। ঠিক আছে? জি স্যার। Now the second question is, what is the difference between cost accounting and management accounting? Cost accounting and management accounting. পারি? দুইটা সেম না? বলুন, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটার মধ্যে ডিফারেন্স কি? সরি, হ্যাঁ ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। স্যার দুইটা তো সেমই, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট স্যার অ্যাকাউন্টিং সেম না দুইটা? বোথ আর সেম। অ্যাকচুয়ালি কি ফার্স্ট স্টেপ হচ্ছে One- কস্ট অ্যাকাউন্টিং, সেকেন্ড ফেজ হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং কি আপনার ডাটা প্রোভাইড করবে, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি এখান থেকে একটা ডিসিশন মেক করবে, যেটা ইনফরমেশন হিসেবে কাজ করবে। ক্লিয়ার? জি স্যার। সো Yes, কস্ট sir. অ্যাকাউন্টিং এর আপনার তিনটে পার্ট, একটা হলো প্ল্যানিং প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস, আর একটা হলো কন্ট্রোল প্রসেস। সো এই ডিসিশন মেকিং প্রসেস এবং কন্ট্রোল প্রসেস এগুলি হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্ট। আর প্ল্যানিং ফেজ যেটা, সেটা আসলে কি আপনি কস্ট অ্যাকাউন্টিং এ বলতে পারেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ বলতে পারেন, বাট দুইটা আসলে কি আলাদা না, দুইটা কি একটার থেকে একটা আরেকটার সাথে কি 100% কি আপনার ইনভলভ, ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, 100% কোরিলেটেড, একটা ছাড়া আরেকটা কি আপনি চলতে পারবেন না। ঠিক আছে? প্ল্যানিং প্রসেস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্ল্যানিং প্রসেস বলতে বোঝায় ধরেন ডিউরিং দ্য ইয়ারে আমরা 100 কোটি টাকা সেল করব, সেটাই হচ্ছে কি প্ল্যানিং প্রসেস। ক্লিয়ার? সো এটা হলো কি এক বছরে কি আমাদের অবজেক্টিভ হচ্ছে কি 100 কোটি টাকা সেল করব। এখন এই 100 কোটি টাকা যদি আমি সেল করতে চাই, তাহলে আমার পার মান্থ কি আমার মিনিমাম কি 10 কোটি টাকার উপরে সেল করতে হবে, অথবা 10 কোটি টাকার নিচে কোনোভাবেই নামা যাবে না, নামলেও 1 কোটি টাকা নামা যাবে, আদারওয়াইজ কি আমাদের কোনোভাবেই কি 100 কোটি টাকা সেল হবে না 12 মাসে। সো এট দ্য এন্ড অফ দ্য মান্থ, এক মাস পর আমি দেখব আসলে আমার 10 কোটি টাকা সেল হয়েছে কিনা। সো ডিসিশন প্ল্যানিং হলো 100 কোটি টাকা আমরা সেল করব। এখন এই 100 কোটি টাকা আমরা আর্ন করতে গিয়ে আমাদের যে ডিসিশন মেকিং প্রসেস, আমরা যে ডিসিশন মেক করতেছি যে আমরা কোন প্রোডাক্ট সেল করব, কোন প্রোডাক্ট সেল করব না। ধরেন আপনার কাছে বিভিন্ন অল্টারনেটিভ আছে। কিরকম? ধরেন আপনার কাছে মার্কেট কি 100 কোটি টাকা সেলের জন্য আপনার টার্গেট মার্কেট কারা? ধরেন আপনার টার্গেট মার্কেট হচ্ছে কি বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, মিরপুরের বিভিন্ন মার্কেট। সো এগুলো হচ্ছে কি আপনার টার্গেট মার্কেট। এখন দেখেন এই টার্গেট মার্কেটে আমি যদি 100 কোটি টাকা সেল করতে চাই, ফার্স্টলি হচ্ছে কি আমার আইডেন্টিফাই করতে হবে কোন প্রোডাক্টটা কোন মার্কেটে চলবে। এখন আমি যদি বঙ্গবাজারের প্রোডাক্ট যদি আমি যমুনা ফিউচার পার্কে নেই, তাহলে কিন্তু এটা কিন্তু চলবে না। আবার যমুনা ফিউচার পার্কের যে প্রোডাক্ট আছে সেটা যদি বঙ্গবাজারে নিয়ে থাকি তাহলে কিন্তু চলবে না। সো এই ডিসিশনটা আপনার মেক করতে হবে কোন মার্কেটে আমি কোন প্রোডাক্টটা আমি সেল করব। সো আপনার এটা কি আপনার চুজিং দ্য বেস্ট অ্যাকশন, যে আপনার বিভিন্ন অল্টারনেটিভ থাকবে, এর মধ্যে আপনার চুজিং দ্য বেস্ট অপশন হচ্ছে কি আপনার ডিসিশন মেকিং প্রসেস। এখন এট দ্য এন্ড অফ দ্য মান্থ 1, দ্যাট ইজ এক মাস পর, আপনি দেখতেছেন কি আসলে আপনার ভেরিয়েন্সটা কত। সো আপনি দেখলেন কি আপনি 10 কোটি টাকা সেল করার কথা ছিল, আপনি সেল করেছেন কি 7 করোড় টাকা। সো 7 করোড় টাকা আপনার যে 3 কোটি টাকা ভেরিয়েন্স কেন আসলো, কোন মার্কেটে আসলো, কেন আসলো, সেটা রুট কজ আইডেন্টিফাই করবেন, সেটাকে আমরা কন্ট্রোল প্রসেস বলবো। এবং ওইখানে রুট কজ যেটা আসবে এই অনুযায়ী কি আপনার একটা কারেক্টিভ অ্যাকশন নিতে হবে ইন ফিউচারে, যাতে করে কি নেক্সট ইয়ারে কি আপনার 10 কোটি টাকার সেলসটা আপনি 12 কোটি টাকায় নিতে পারেন। ঠিক আছে? এই যে টোটাল প্রসেসটা সেটাকে আমরা বলছি কি কস্ট অ্যাকাউন্টিং ভার্সেস কস্ট অ্যাকাউন্টিং এন্ড কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ক্লিয়ার? জি স্যার। সো জি, আমাদের পরীক্ষা দিতে হচ্ছে এমসিকিউতে, মাল্টিপল চয়েস কোশ্চেনে। সো এগুলি আমরা কিভাবে লিংক করব, এই জিনিসগুলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো আমরা কিভাবে লিংক করব। হ্যাঁ, এখন এগুলি লিংক করতে হবে কি, ধরেন আপনার আসবে কোনটা ডিসিশন মেকিং প্রসেস, আপনার বিভিন্ন অল্টারনেটিভটা আসবে, চারটার মধ্যে একটা দিয়ে দিল, আইডেন্টিফাইং দ্য গোলস, রিকগনাইজিং দ্য অল্টারনেটিভ, ইভালুয়েটিং দ্য অল্টারনেটিভস, চুজিং দ্য বেস্ট অ্যাকশন, হুইচ ওয়ান আপনার আসলে অল, লাস্টে আসলে অল। সো আপনি কি আনসার দিয়ে দিবেন? অল দ্য কম্পোনেন্টস আর দ্য ক্রাইটেরিয়া অফ ডিসিশন মেকিং প্রসেস। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনার সিলেক্ট করে আসতে হবে। সো আসেন এখন কস্ট অবজেক্ট, কস্ট ইউনিট এন্ড কস্ট ড্রাইভার।
কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট বলতে কি বোঝায়? স্যার আমি কি কারণে কস্টটা করব সেটা বের করা। কি কারণে কস্ট ইনকার ব্যয়ের করবে? উদ্দেশ্য স্যার, কি উদ্দেশ্যে ব্যয় করব? যেমন এক্সাম্পল এনি এনি এক্সাম্পল। স্যার স্যার কোনো যেমন কিছু ক্রয়ের উদ্দেশ্যে যে খরচটা করা হচ্ছে এর জন্য সেটা কি কস্ট? যেমন শার্ট, হ্যাঁ শার্ট, প্যান্ট, সোয়েটার, স্যুট, হসপিটাল, পেশেন্ট, এগুলি সবই হচ্ছে কি আপনার কস্ট অবজেক্ট অর কস্ট ইউনিট। এগুলো স্যার কস্ট ইউনিট। স্যার কস্ট কস্ট অবজেক্ট স্যার এমন জিনিস যেটার কস্ট আমি বের করতে চাচ্ছি। না, এগুলি হচ্ছে কস্ট অবজেক্ট। আমি যেটা বলেছি, ধরুন শার্ট পারপাস আমরা খরচ করতেছি, দ্যাট ইজ হচ্ছে কি কস্ট অবজেক্ট। ধরুন আমরা সফটওয়্যার পারপাস আমরা খরচ করছি, সো এটা হচ্ছে কি কস্ট অবজেক্ট। আমরা চেয়ার পারপাস কি আমরা খরচ করছি, দ্যাট ইজ কস্ট অবজেক্ট। এখন যখনই বলবে পার ইউনিট কস্ট, তখন চলে আসবে কি কস্ট ইউনিট। লাইক পার সফটওয়্যার আপনার কত টাকা খরচ পড়লো, এটা হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। পার টেবিলে আপনার কত টাকা খরচ পড়লো, এটা হচ্ছে কস্ট ইউনিট। হাসপাতাল কস্ট অবজেক্ট। যখন বলবো পার পেশেন্টে কত টাকা খরচ পড়ে, কস্ট ইউনিট। পার রুমে আপনার খরচ কত, কস্ট ইউনিট। পার ডাক্তারে আপনার খরচ কত, কস্ট ইউনিট। আবার যদি বলি ডক্টরস, এটা হবে কি কস্ট অবজেক্ট। যখন বলি পার ইউনিটে ডক্টর, মানে পার পেশেন্টে ডক্টর খরচ কত, এটাকে বলবে কি কস্ট ইউনিট। ঠিক আছে? স্যার তার মানে কি স্যার, যখন আমার পার ইয়াতে হিসাব হবে তখন ওটা ইউনিটে চলে যাবে, আর যখন টোটাল আকারে হিসাব হবে তখন ওটা অবজেক্টে চলে যাবে। রাইট। জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। জি স্যার। কস্ট অবজেক্ট, কস্ট ইউনিট, এগুলি পরীক্ষায় কিন্তু অনেক ইয়ে আসে। স্যার বাস একটা ড্রাইভার। কথা বলেছিল স্যার। জি 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 জি, বলুন বলুন বলুন। স্যার পড়ানোর সময় যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিন স্যার। হ্যাঁ, এই যে এখন বলছি কস্ট ইউনিট, কস্ট অবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার, এরকম করেই স্যার সবগুলো। থ্যাংক ইউ স্যার। সবাই হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য আমাদের টেনশন নাকি, পরীক্ষায় কিভাবে পাশ করা যায়। হ্যাঁ স্যার ম্যাক্সিমামই তো শুনছে স্যার এখানে স্যার আগে হচ্ছে গিয়া পাস, পরে অন্য হিসাব স্যার। হ্যাঁ, অন্য হিসাব। জি স্যার। সিএ আমরা কেন পড়বো, তাই তো? আর আমার কোশ্চেন হচ্ছে আমি কেন সিএ পড়লাম? এরকম পড়ার পরে সবাই বলে কেন স্যার? আমার কাছে মনে হয় আমি কেন সিএ পড়লাম, সবাই বলবে কেন আমি সিএ পড়তেছি, অথবা আমরা সিএ কেন পড়বো। আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে আমার এইটা, আর আমি বলবো হচ্ছে আমি কেন সিএ পড়লাম। স্যার হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড স্যার? জি স্যার বুঝতে পারছি, আপনি স্যার কোশ্চেন। আমার ফ্রেন্ড সার্কেল আসতেছিল, আমিও চলে আসলাম, আর তো কোনো পারপাস ছিল না। বাট এখন এসে দেখলাম আসলে আমার জবটা আমার জন্য না, আমার জবটা হচ্ছে কি আমার ফ্যামিলির জন্য, নাকি? জি স্যার। আপনি তো হচ্ছে কি মানে মর্নিং টু ইভিনিং আপনি তো অফিসে, আপনি এনজয় করবেন কখন, নাকি? জি স্যার। সারাদিন তো অফিসে ব্যস্ত। স্যার So, আপনি হলে স্যার আপনি আপনার জন্য যেটা প্রিফারেবল ছিল সেটা কি ছিল আমরা একটু জানতে চাই স্যার। অবভিয়াসলি বিসিএস ক্যাডার। বিসিএস এও তো কষ্ট আছে স্যার। অবভিয়াসলি কষ্ট আছে, ওই জবটা আমার। আমি যখন রাস্তা দিয়ে যাই সবাই আমাকে স্যালুট দিবে। আর এখানে কি প্রাইভেট কোম্পানি থেকে বের হলে আমাকে কেউ চিনবে বলেন? জি না স্যার, কেউ চিনবে না। চিনবে? কেন কষ্ট স্যার 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 বিসিএস এও রিটায়ার্ডের পর কেউ চিনবে না। আপনাদেরকে কি আমি ডিসকারেজ করতেছি না ইনকারেজ করতেছি, কোনটা? স্যার ডিসকারেজ করতেছেন। অবভিয়াসলি নট। স্যার যার ডিসকারেজ হওয়ার কথা তারা এখানে আসাই উচিত হয় নাই। অবভিয়াসলি নট। আসলে কি ধরেন আমার ছোট্ট একটা ভাতিজা আর কি, হ্যাঁ, ও আপনার একটা কোচিং এ পড়ালেখা করে, হ্যাঁ। তো ধরেন আমাদের ফ্যামিলিতে বিসিএস ক্যাডার প্লাস হচ্ছে কি আপনার, আমি তো প্রাইভেট জব হোল্ডার, দুজনেই আছে। তো ওকে নাকি কোশ্চেন করা হয়েছে কোচিং এ
তুমি বড় হয়ে কার মতো হবা? হ্যাঁ, তার আনসার ছিল আমি আমার ছোট চাচুর মতো হব। ঠিক আছে, ছোট চাচু মানে আমি। তখন তাকে কোশ্চেন করা হয়েছে কেন, যে আমার কাছে মনে হয়েছে ছোট চাচুর লাইফটা খুব ভালো লাগে আমার। সো আমি কি আপনাদেরকে ডিসকারেজ করতেছি না এনকারেজ করতেছি? ইনকারেজ এনকারেজ করতেছেন। স্যার বোথ করতেছেন। ঠিক আছে, এখন তার মনে হচ্ছে এখন আপনার টাকা পয়সা যদি আপনি এনজয় করেন, আপনি তো এনজয় করবেন। হ্যাঁ, যেমন আমাদের অফিসে কয়েকজন থিওরি দিচ্ছে এরকম যে টোটাল স্যালারি 20% নিজের পারপাসে খরচ করতে হবে, আদারওয়াইজ কি আপনি সুখী মানুষ না, নাকি? সো আমি দেখা গেছে কি 20% না 10% খরচ করলে কি আমি শেষ করতে পারতেছি না। 10% আসলে খরচ করার জায়গা নেই, আপনাদেরও থাকবে না ফর শিওর। সময় তো পাওয়া যাবে না খরচ করার। না না না, খরচ পাওয়া যাবে না কেন? আপনি অনেক জায়গা আছে এখন কি কর্পোরেট সময় মানে স্যার সময়টাই তো অ্যাভেলেবল হবে না না হয়তো না না, বা। এরকম এরকম আসলে কি বাংলাদেশে এরকম প্র্যাকটিস কম। ধরেন আপনি প্রাইভেট জব করলে একটা জিনিস আছে, জি আপনার টিল টু ডাউন, আপনার কি আপনার ডাউন টু একেবারে মর্নিং টু ডাউন, সরি কি জানি বলে, যাই হোক ওই সময় আপনার কি ব্যস্ত থাকতে হয়, ট্রু। বাট শুক্র শনিবার আপনি ধরেন কোথাও ফ্যামিলি ট্যুরে যাচ্ছেন, তখন আপনি রাজা, আপনি হচ্ছে কি খরচ করার জন্য কি আপনি হচ্ছে পারফেক্ট পারসন। তখন যে আপনার গভর্নমেন্ট যে সার্ভিস হোল্ডার আছে তারা কিন্তু খরচ করতে পারবে না। বাট একটা জিনিস আছে, আপনি যদি কখনো বিপদে পড়েন তখন আবার কি ওই গভর্নমেন্ট যে সার্ভিস হোল্ডার আছে সে আপনাকে হেল্প করতে পারবে। সো দুইটাই আছে, দুইটারই পজিটিভ নেগেটিভ আছে, বাট এজ এ হোল সিএ লাইফ ভালো, আই থিঙ্ক সো, দেন দ্য নাম্বার অফ বিসিএস ক্যাডার ইন বাংলাদেশ। ঠিক আছে, কিছু কিছু বিসিএস ক্যাডার আছে যেটা আমার কাছে ভালো লাগে, লাইক পুলিশ, লাইক ফরেন ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ভালো। বাট আপনি যদি অন্য অন্য জব বিসিএস ক্যাডার বলেন, অবভিয়াসলি কি আমাদের সিএ লাইফটা অনেক ভালো। আপনারা কিছু শিখেন আর না শিখেন, কর্পোরেট কালচারটা আপনি খুব ভালো শিখবেন, যেটা কি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদেরকে আপনি জীবনেও কি শিখাইতে পারবেন না। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার লাস্ট টপিক, মানে পার্সোনাল ডিসকাশন যেটা। হ্যাঁ, সো আমরা আসি এখন কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার কি? তাহলে কোনো ব্যাপার পরীক্ষাতে যেটা যদি কষ্টের হচ্ছে উপর যে প্রভাব ফেলে। কস্ট সাবজেক্ট আর কস্ট ইউনিটের যে কোশ্চেন গুলো আসবে স্যার ওখানে জাস্ট কি কয়েকটা মানে এক্সাম্পল দিয়ে বলবে যে কোনটা কস্ট অবজেক্ট কোনটা কস্ট ইউনিট এরকম আমি ব্যাপার অলরেডি আর বলেছি, আবার বলবো, একটু পরে বলবো। কস্ট অবজেক্ট ধরেন শার্ট, কস্ট অবজেক্ট যখন বলবো পার ইউনিট শার্টের খরচ কত, হ্যাঁ তখন ধরেন কি এটাকে বলবো আমরা কস্ট ইউনিট। লাইক হচ্ছে ধরেন শার্ট পারপাস আমরা টোটাল ধরেন কি 5 লাখ টাকা খরচ করেছি, এই 5 লাখ টাকা খরচ করে আমরা মনে করেন 10,000 পিস আমরা কি শার্ট প্রডিউস করেছি। এখন পার ইউনিটের শার্টের পিস কত, দাম কত, 5 টাকা আর 10 টাকা হোয়াট এভার, এটাই হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। আর টোটাল 5 লাখ হচ্ছে কি আপনার কস্ট অবজেক্ট। সফটওয়্যার, এসএবি সফটওয়্যার, ওই এসএবি সফটওয়্যারটা আপনার ডেভেলপ করতে অনেক টাকা লেগেছে যারা করেছে এটা, বাট পার এসএবি সফটওয়্যারে আপনার কত টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে কি কস্ট ইউনিট। ওকে, জি স্যার। কস্ট ড্রাইভার যেটা কস্টের ক্ষেত্রে প্রভাব ফেলে, ফর এক্সাম্পল রুটি তৈরির ক্ষেত্রে আটা, এনি কস্ট ড্রাইভার যেটা কি কস্টকে ইনফ্লুয়েন্স করে, মানে কস্টকে বাড়ায় দেয়। ঠিক আছে, যেটা কস্টকে ইনফ্লুয়েন্স করে, কস্টকে বাড়িয়ে দিচ্ছে অথবা কমিয়ে দিচ্ছে, সেটাকে বলতেছি কি আমরা কস্ট ড্রাইভার। এনি এক্সাম্পল? স্যার যেরকম গাড়ি কেনার পরে তার জন্য ডিজেল বা তেল সামথিং কেনা হয়। ওকে, আর না গাড়ির জন্য এটা আসলে কি, এটা না, আমি যদি এরকম বলি, ধরেন আমি একটা গাড়ি অর্ডার দিয়েছি, হ্যাঁ গাড়ির ক্ষেত্রে আমি স্পেশাল একটা রিকোয়ারমেন্ট দিলাম কি গাড়িটার কি হতে হবে, আপনার এলইডি লাইট হতে হবে, নর্মাল লাইট হলে চলবে না।
এটাকে বলতেছি আমরা কি কস্ট ড্রাইভার। মেয়েরা যারা ফার্নিচার তৈরি করেন, হ্যাঁ, যেমন আপনাদের ফ্যামিলিতে দেখবেন এরকম ডিজাইন দিতে হবে, সো নর্মাল ডিজাইন হলে হবে না, সো এটা কি আপনার একটা এক্সট্রা কস্ট ইনকার্ড করতেছে, ঠিক আছে? ফ্রিজ কিনতে গেছেন, আপনার নর্মাল ফ্রিজ হলে হবে না, আপনার কি ডাবল চেম্বার ওলা ফ্রিজ লাগবে, ঠিক আছে? তার মানে কি এই চেম্বারের কারণে আপনার কস্ট আপনাকে ইনক্রিজ করতেছে, এইটা হচ্ছে কি কস্ট ড্রাইভার। যেমন হচ্ছে কি আমরা শার্ট তৈরি করি, শার্ট তৈরির ক্ষেত্রে ধরেন বাটন, স্ট্রেসিং, আয়রন, কিউসি, এগুলি হচ্ছে কি আপনার এক একটা কস্ট ইউনিট অথবা এক একটা কস্ট ড্রাইভার, প্রত্যেকটা কারণে কি কস্ট ইনকার্ড হয়। এখন নতুন যদি আরেকটা ইউনিট হয় কিরকম, যে শার্টের মধ্যে একটা কলারে কি আলাদা করে একটা পিছন দিয়ে একটা বাটন দিতে বোতাম দিতে হবে, সো এটা একটা কস্ট ড্রাইভার, এটা আলাদাভাবে নতুন করে একটা অ্যাড হয়েছে, তাই তো? সো এই জিনিসগুলি হচ্ছে কি আপনার কস্ট ড্রাইভার। ওকে, কস্ট ড্রাইভার হতে পারে স্যার। বুঝি নাই। সবসময় কি ইনক্রিজ হবে ডিক্রিজ? হ্যাঁ, ডিক্রিজ হতে পারে, কোন একটা আপনি ডিসকন্টিনিউ করতে পারেন, তাহলে কি আপনার কস্ট ডিক্রিজ হলো। ওকে, ওকে স্যার। জি স্যার। লস ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রফিট মেজারমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই আপনাদের। প্রোডাকশন কস্ট, নন প্রোডাকশন। আমরা তো কস্ট শীট সম্বন্ধে সবারই ভালো ধারণা আছে নাকি? কস্ট শীট, কস্ট শীট সম্বন্ধে আমাদের ভালো ধারণা আছে? হ্যালো, তার একটু বলতেন, কি বলবো? যদি আপনি আর একটু বুঝায় বলতেন আর কি। ওকে, স্যার আপনাকে দেখা যাচ্ছে না, স্যার আপনার স্ক্রিনটা চলে গেছে স্যার। আমি ইচ্ছা করেই তো ফেলে দিয়েছি। ও আচ্ছা, স্যার বইয়ে তো এটা পাচ্ছি না স্যার। কি পাচ্ছেন না? কস্ট শীট হচ্ছে ওই যে প্রোডাকশন কস্ট শীট কি যেখানে কস্ট গুলো জড়ো করা হয় সেটাই তো বোঝায় কস্ট শীট। আচ্ছা, বই খোঁজার দরকার নাই, আপনি আমারটা দেখেন। কস্ট শীট হচ্ছে ওই বিবরণী যার মধ্যে প্রোডাকশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট সবকিছু অ্যাড হয়ে পরবর্তীতে একটা সেল ভ্যালু দাঁড় হয়, মানে বের করা হয়। আপনারা সবাই কি ইন্টারমিডিয়েট কয়জন আছেন? ইন্টার করে আসছি। জি স্যার আছি। কস্ট যেখানে অ্যাকোমোডেশন করা হয় সেই স্টপ, ডেফিনেশন আমি আর জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করেছি ইন্টারমিডিয়েট কয়জন আছেন? জি স্যার। ইন্টার পাস করে আসছেন। আমাদের কাছে কি যারা ইন্টার করে আসছেন তাদের কাছে কি পড়াগুলো কি একদম নতুন লাগতেছে নাকি? জি স্যার নতুন। বুঝতেছি কিনা? নতুন লাগতে পারে, বাট আন্ডারস্ট্যান্ডেবল কিনা? জি স্যার মোটামুটি। মোটামুটি হলে হবে না, 100% পারফেক্ট হইতে হবে। একটা বাংলায় স্যার আমরা পড়েছিলাম উৎপাদন ব্যয় বিবরণী। আমি এতক্ষণ যা পড়িয়েছি সেটা বলছি, এটা নিয়ে না, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, আমি তো পড়াই নাই এটা এখনো, সো আপনি কিভাবে বুঝবেন? আগের গুলো কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার আমরা বুঝতে পেরেছি। একটু মনোযোগ দেই, এটাও বুঝবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে আসেন, আমরা কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিসের কস্টিং যদি বের করতে চাই আমাদের এই প্রসেসই কিন্তু বের করতে হবে। এখানে দেখেন সেলস এর কোনো ইনফরমেশন নাই। প্রথমে আসেন ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্সেস ইকুয়াল টু কি প্রাইম কস্ট। এই অল ডাইরেক্ট এক্সপেন্স আর প্রাইম কস্ট, তাই তো? জানি তো।
সো এই তিনটাকে আমরা বলতেছি কি প্রাইম কস্ট। এই জি স্যার। প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড যদি অ্যাড করে দিই তাহলে আসবে হচ্ছে প্রোডাকশন কস্ট রাখবে স্যার। প্রোডাকশন কস্ট। একজন মনে হয় সায়েন্সের আছেন নাকি? সায়েন্সের স্টুডেন্ট আছেন? জি স্যার। আপনার কাছে কি খুব কঠিন মনে হচ্ছে যারা সায়েন্স? না স্যার, অতটাও কঠিন না। আপনারা কিন্তু সবার আগে পাস করবেন, এটা জানেন? না স্যার স্যার। দোয়া করেন। কি আমি কি ফেক কথাবার্তা বলেছি নাকি? এরকমই মনে হচ্ছে। জি না স্যার। ডেটা তাই বলে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা আগে পাস করে। সো আপনারা সায়েন্স স্টুডেন্ট মানেই তো কি ডাক্তার ইঞ্জিনিয়ার, সো আপনারা আগে পাস করবেন ইনশাআল্লাহ নাকি? এখন বাকি যারা বসে আছেন ইনশাআল্লাহ স্যার। কমার্সের স্টুডেন্ট, কমার্স প্লাস হচ্ছে আর্টস, ওনারা কি পরে পাস করবেন? কেউ ছেড়ে দিবে না না, স্যার। কেউ ছেড়ে দিবে না। স্যার যার যার জায়গা থেকে সে চেষ্টা করবে অনেক। ঠিক আছে, আমি যেটা বলছিলাম প্রাইম কস্টের সাথে যদি আমি ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করি এটাকে বলছি আমরা প্রোডাকশন কস্ট। সো যদি আমি থিওরিটিক্যাল বলি, থিওরিটিক্যাল হোয়াট ইজ প্রোডাকশন কস্ট? থিওরিটিক্যাল স্যার উৎপাদনের জন্য আর কি, যে উৎপাদন করতে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে যেটা পাই নো 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 দ্যাট ইজ থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যাল। আমি ম্যাথমেটিক্যাল চাচ্ছি, আমি থিওরিটিক্যাল চাচ্ছি। স্যার প্রোডাকশন করার জন্য যে কস্টটা হয় স্যার একটা এটাই। স্টার্টিং পয়েন্ট কোনটা? প্রথম থেকে স্যার মনে করেন কাঁচা মাল থেকে সেটা বাজারজাত করা পর্যন্ত স্যার যে কষ্টটা হয়। স্যার স্টার্টিং পয়েন্ট হচ্ছে স্যার কাঁচামাল দিয়ে, মানে একটা প্রোডাক্ট উৎপাদন করতে যতটুকু খরচ হয় প্রোডাকশন কস্ট হবে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে কাঁচামাল থেকে শুরু হবে। কাঁচামাল কি? র ম্যাটেরিয়াল যেটাকে বলছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। মিস্টার ফখরুল ইসলাম সূর্য কি বলতে চাচ্ছে? ইনডিরেক্ট কস্ট গুলাই হচ্ছে আপনার এই ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট কস্ট গুলি ফ্যাক্টরি ওভারহেড, সেটা তো আমি জানি। ওকে রাইট, মাই কোশ্চেন ইজ আপনার স্যার আমি বলবো? জি বলুন। স্যার আই থিংক স্যার হচ্ছে গিয়ে আমার যে কোনো একটা কাঁচামাল হইতে পারে, এখন প্রোডাক্ট বেসিস ডিপেন্ড করে যে কোন কাঁচামালটা হবে। আমার এই শার্টের ক্ষেত্রে কাঁচামাল এক ধরনের, আমার ফর এক্সাম্পল আমি হার্ডওয়্যার তৈরি করবো সেক্ষেত্রে কাঁচামাল আরেক ধরনের। তো ওই প্রোডাক্টটা আমি এক্সেপশনাল কিছু চাচ্ছি এখন, ঠিক আছে আমি বলছি। হ্যাঁ না 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 আর বলতে হবে না, আমি বলছি না ঠিক আছে এগুলি ফ্যাক্টরি ওভারহেড। আমি বলছি উৎপাদনের জন্য সরাসরি যেটা প্রয়োজন যে ঠিক আছে নো 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 ঠিক আছে না সবার কথাই রাইট। ম্যানুফ্যাকচারিং কস্ট ওকে যেটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইন পয়েন্ট কোনটা? আমি এখনো স্টার্টিং পয়েন্ট পাই নাই। ইন পয়েন্ট কোনটা বলেন? ইন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কস্টগুলো খুবই নেগলিজিবল। যে প্রস্তুত পণ্য, ফিক্সড গুড মানে ফিনিশ গুড। সবাই স্টপ, নো সাউন্ড। স্টার্টিং পয়েন্ট স্যার শ্রমিক। আপনারা কেউ বলবেন না, আমি বলছি। কোন একটা র মেটেরিয়াল পারচেজের জন্য আমরা একটা কি ওয়ার্ক অর্ডার ইস্যু করলাম, স্টার্টিং পয়েন্ট। র মেটেরিয়াল পারচেজের জন্য আমি একটা ওয়ার্ক অর্ডার ইস্যু করলাম, খরচ স্টার্ট। ঠিক আছে? জি স্যার। খরচ স্টার্ট হলো, আমি ওয়ার্ক অর্ডার ইস্যু করলাম। সো এখন কি পার্টি আপনার কি আপনার র মেটেরিয়াল দিবে? ঠিক আছে, আপনার ফ্যাক্টরি সাপোজ দামরাই কি আপনার মানে টোটাল এন্টায়ার কাঁচামালগুলি কি ডেলিভারি দিবে। সো আপনার খরচ দেখেন স্টার্টিং কিভাবে। আপনি তাকে একটা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছেন, নো খরচ, সে মাল দিল, নো খরচ। বাট যদি কন্ডিশন থাকে এরকম যে কি আপনার ট্রান্সপোর্টেশন বিল আপনার দিতে হবে, খরচ স্টার্ট। জি স্যার। এটা হলো লোকালের ক্ষেত্রে বলেছি। যদি ইম্পোর্ট হয় আমি একটা এলসি ওপেন করব,
নাকি? স্যার যদি আমি ইম্পোর্ট Right, করে sir. নিয়ে আসি, ইম্পোর্ট স্যার করে নিয়ে এটা আসবো, ওপেন করতে হবে। আমি একটা এলসি ওপেন করলাম, এলসি করার সাথে সাথেই কি আপনার খরচ স্টার্ট হলো, কি একটা ব্যাংক চার্জ সাথে সাথে কি আপনাকে চার্জ করবে, ব্যাংক কমিশন চার্জ করবে, ইন্স্যুরেন্স চার্জ করবে, সো আপনার খরচ স্টার্ট। র মেটেরিয়ালটা কি আপনার ফ্যাক্টরিতে ঢুকলো, আপনি ডকুমেন্ট অ্যাকসেপ্টেন্স করলেন, ব্যাংকের থ্রুতে পেমেন্ট করে দিলেন, খরচ স্টার্ট হয়ে গেল। কিন্তু খরচ স্টার্ট হলো, র মেটেরিয়াল আসলো, এখন আপনি কি প্রোডাকশনে যাবেন। এই র মেটেরিয়ালটা ওয়্যার হাউস থেকে আপনি প্রোডাকশন করে ইস্যু করলেন, ঠিক আছে? প্রোডাকশনে গিয়ে এটা প্রসেস হলো, প্রসেসের সাথে কি অ্যাড হলো, ইনডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেড গুলো আপনার অ্যাড হলো। কিরকম? এই র মেটেরিয়ালটাকে প্রসেস করতে হবে, কি দরকার, ইউটিলিটি দরকার, কি দরকার, লেবার দরকার, কি দরকার, পানি দরকার, আরো কি অন্যান্য র মেটেরিয়াল দরকার। আপনি এটাকে ব্লেন্ডিং করলেন, ব্লেন্ডিং করার পর এখন প্যাকিং শুরু করলেন, প্যাকিং 10টার মধ্যে একটা বক্সের মধ্যে 10টা, এভাবে প্যাকিং শুরু করলেন। প্যাকিং এর পর কি এটার উপর একটা লেভেল দিলেন, কি এটার প্রাইস কত, এটার ব্যাচ নাম্বার কত, এটার এমআরপি কত, সবকিছু কি মালের পার্টিকুলার্স কি সেগুলি কি আপনি ওইখানে একটা লেভেল দিবেন। লেভেল দেওয়ার পর আপনি কি করবেন, এটা ফিনিশ গুডস ওয়্যার হাউসে আপনি ওই গুডসটা কি ট্রান্সফার করে দিবেন। ফিনিশ গুডস ওয়্যার হাউসে যাওয়ার আগ পর্যন্ত আপনার যত প্রকার খরচ হবে সবই হচ্ছে কি আপনার প্রোডাকশন কস্ট। ক্লিয়ার? জি স্যার। স্টার্টিং পয়েন্ট ওয়ার্ক অর্ডার ইস্যু, ক্লোজিং পয়েন্ট ফিনিশ গুডস ওয়্যার হাউসে ট্রান্সফার করা। এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার যত খরচ হবে সবই হচ্ছে কি আপনার প্রোডাকশন কস্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে কি ধরেন এখন আপনার মার্কেট থেকে কি একটা অর্ডার আসলো, আপনি এটা কি মার্কেটে ডিসপাস করবেন। এখন মার্কেটে যখন আমি ডিসপাস করতে যাব আমার কি দরকার, একটা ট্রাক দরকার, ট্রাকে নিয়ে কি আমার বিভিন্ন সেল সেন্টারে কি ওই প্রোডাক্টটা কি আপনার পৌঁছিয়ে দিবে। সো শুরু হলো কি আপনার ইনডাইরেক্ট ওভারহেড, যেটাকে আমরা বলছি। সো কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার পর্যন্ত, ইভেন কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার পরও কিন্তু আপনার কি নন প্রোডাকশন কস্ট হতে পারে। কিরকম? আফটার সেল সার্ভিস। সো এই ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত অথবা গ্যারান্টি পিরিয়ড পর্যন্ত আপনার যত প্রকার খরচ হবে সবই হচ্ছে কি আপনার নন প্রোডাকশন কস্ট। ক্লিয়ার? জি স্যার। Clear? What is the difference between production cost and non-production cost? Production cost is directly related to production. No, directly, indirect cost. না স্যার, প্রোডাকশন ফিক্সড related গুড মানে to- ফিনিশ গুড একদম ওয়্যার হাউসে যাওয়া পর্যন্ত হচ্ছে গিয়ে যে কস্টটা হবে শুরু থেকে সেটা হচ্ছে প্রোডাকশন কস্ট, এবং আফটার দ্যাট আমার হচ্ছে গিয়ে ওই গ্যারান্টি ওয়ারেন্টি পর্যন্ত যে কস্ট গুলো হবে সেটা হচ্ছে নন প্রোডাকশন কস্ট। ঠিক আছে? প্রোডাকশন কস্টের আরেকটা নাম হচ্ছে প্রোডাক্ট কস্ট অর ম্যানুফ্যাকচারিং কস্ট, একই। ঠিক আছে? এখন আসেন what is prime cost? What is the difference between prime cost and product cost? Prime cost is the cost of raw material used. Sir, prime cost is a combination of all direct cost. All direct cost are prime cost. All direct cost are prime cost. ওই direct cost এর আরেকটা নাম কি? What is the difference between prime cost and direct cost and variable cost? Prime cost, direct cost and variable cost. Both are? কি বলতে পারি সেম? কোথায় বলা যাবে না? একটার সাথে রিলেটেড। ভেরিয়েবল কস্টটা কি এখানে বলা যাবে না, এগুলি ভেরিয়েবল কস্ট, বাট অল ভেরিয়েবল কস্ট আর নট প্রাইম কস্ট, তাই তো? Yes sir. So prime cost and direct cost both are same.
Same. And what is the relationship between prime cost and product cost? Prime cost is the one of the component of product cost, naki? If we deduct factory overhead from the product cost, then we'll get prime cost, naki? Yes, sir. Yes, sir. মানে আমি বললাম প্রোডাক্ট কস্ট থেকে অর প্রোডাকশন কস্ট থেকে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড মাইনাস করে দেই তাহলে কি আমরা প্রাইম কস্ট পাবো নাকি? জি স্যার, তার মানে প্রাইম কস্ট হচ্ছে যে প্রোডাকশন কস্টের একটা কম্পোনেন্ট। বাট ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। হোয়াট ইজ ওভারহেড? এটা ডেফিনেশনটা আছে। হোয়াট ইজ ওভারহেড? মাথার উপর দিয়ে যা যায় সেটাই ওভারহেড। মাথার উপর দিয়ে তো যাবেই, মাথার নিচ দিয়ে গেলে তো গলা কাটা যাবে। প্রোডাকশনের ক্ষেত্রে যেগুলো ডিরেক্টলি আমার এক্সপেন্স হচ্ছে সেগুলো ওভারহেড কস্ট, লাইক প্রোডাকশনের ক্ষেত্রে যেগুলো ইনডিরেক্টলি হয় ওই ইনডিরেক্টলি কস্টগুলো ওভারহেড কস্ট। একজন বলেন। যে ইনডিরেক্ট কস্টগুলো হয় ওগুলো সব all indirect cost are overhead. Okay, okay, all indirect cost are overhead. Okay, right. আবার কি বলতে পারি না, আদার দেন প্রাইম কস্ট যা আছে সবই ওভারহেড? জি স্যার। আদার দেন প্রাইম কস্ট যা আছে সবই হচ্ছে কি ওভারহেড? মানে কি ওভারহেড কি এখান থেকে আমরা স্টার্ট করতে পারি এই পর্যন্ত পুরোটাই হচ্ছে কি ওভারহেড? না স্যার। কেন না স্যার? স্যার এটা শুধু ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে অল আমি ম্যানুফ্যাকচারিং কস্ট। এইখান থেকে বলছি এই পর্যন্ত সবই হচ্ছে কি ওভারহেড? জি স্যার, এটা তো বলতে অবভিয়াসলি এই যে দেখেন আমার এখানে তাকান, এই যে সরি দেখেন এতটুকু প্রাইম কস্ট, এটা নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। এটা হচ্ছে ওভারহেড অর ইনডাইরেক্ট কস্ট, এটা নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। প্রোডাক্ট কস্ট এই পর্যন্ত হচ্ছে কি প্রোডাক্ট কস্ট, এই পর্যন্ত হচ্ছে কি প্রোডাক্ট কস্ট। জি স্যার। জি স্যার। তো এটাই দেখাইছি আমি এখানে, অর প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কেস কি আদার দেন প্রোডাক্ট কস্ট, বাকি সব হচ্ছে পিরিয়ড কস্ট, তাই তো? স্যার পিরিয়ড কস্টটা কি একটু বুঝলাম না স্যার। আরে মানে আদার প্রোডাক্ট কস্ট নন প্রোডাকশন কস্ট গুলি হচ্ছে কি নন প্রোডাকশন কস্ট অর পিরিয়ড কস্ট একই। আমি তো প্রথমেই বললাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট কস্ট এন্ড নন প্রোডাকশন কস্ট। পিরিয়ড কস্টের আরেকটা নাম হচ্ছে কি নন প্রোডাকশন কস্ট, ঠিক আছে? জি স্যার। তারপরে আসেন অপারেটিং কস্ট, আদার দেন ফাইন্যান্সিয়াল এক্সপেন্স যা আছে সবই হচ্ছে কি অপারেটিং ওভারহেড, ঠিক আছে? এই ফাইনাল কস্ট বাদে, ফাইন্যান্স কস্ট বাদে যা আছে সবই হচ্ছে কি আপনার অপারেটিং কস্ট। আর শুধু ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটাই হচ্ছে কি আপনার নন অপারেটিং কস্ট। নন অপারেটিং। হ্যাঁ, আর যদি সব কস্ট যোগ। জি স্যার, কাইন্ডলি ওভারহেড কস্ট আরেকবার একটু বোঝাবেন? ওভারহেড কস্ট হচ্ছে আদার দেন প্রাইম কস্ট, হ্যাঁ। অল ইনডাইরেক্ট কস্ট আর ওভারহেড কস্ট, অল ইনডাইরেক্ট কস্ট আর ওভারহেড কস্ট, এই এতটুকু। এই যে এটা প্রাইম কস্ট ছাড়া যাই হবে তার সবই হচ্ছে ওভারহেড, মানে ওভারহেডে তো স্যার প্রাইম কস্ট ইনক্লুড না, তাই না স্যার? না। Any question? No sir. So worksheet complete. যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। না স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি জি। স্যার নন অপারেটিং ওভারহেড
আর হচ্ছে পিরিয়ডিক কস্ট, এটার মধ্যে ডিফারেন্স কি? জি স্যার এটা বুঝতেছি না। পিরিয়ড কস্টের একটা পার্ট হচ্ছে ফিনান্সিয়াল কস্ট অর নন অপারেটিং ওভারহেড। স্যার এটা পিরিয়ড বুঝছি কস্টটা স্যার কি? পিরিয়ড কস্টটা কি? টোটাল নন প্রোডাকশন, যেটা ডাইরেক্টলি আপনার কি প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড না, সেটা হচ্ছে আপনার পিরিয়ড কস্ট অর নন প্রোডাকশন কস্ট। আর এটা একটা পার্ট হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, যেটাকে আমরা নন অপারেটিং ওভারহেড হিসেবে বলবো। ইয়েস স্যার। Any other question regarding cost sheet? মোহাম্মদ লিয়াকত আলী, আপনি একটু মিউট করেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এনি আদার কোশ্চেন? নো স্যার। নো স্যার। যারা সায়েন্স থেকে এসেছি, সায়েন্সের ভাইয়েরা বোনেরা, নো স্যার। এই দেখেন এইগুলি হচ্ছে কি আপনার কস্ট অ্যাকাউন্টিং এর মেইন পার্ট। হ্যাঁ, আমরা যেগুলি পড়ছি, আমি তো প্রবাবলি আপনাদের এখানে ক্লাস নিতে পারতেছি কিনা আমি জানি না। আমি পড়াবো 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত। ওই 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে কি পিওরলি হচ্ছে আপনার কস্ট অ্যাকাউন্টিং। তো আমি এখানে যেটা করব, এই পার্টটুকুতে আপনাদের কনসেপ্ট যতটুকু বিল্ড আপ করা যায় আমি এটা ট্রাই করব, ঠিক আছে? আর বাকিটুকু হচ্ছে কি কিছু আছে বাজেট, পারফরমেন্স মেজারমেন্ট, আর কিছু হচ্ছে কি আপনার ডিসিশনাল, বিভিন্ন ডিসিশন, যে আমরা কি ডিসিশন নেব বিভিন্ন সিচুয়েশনে, সেগুলো হচ্ছে কি আপনার চ্যাপ্টার 7 থেকে একেবারে 11 পর্যন্ত। বাট পিওরলি কস্ট অ্যাকাউন্টিং যদি জানতে চান, অবভিয়াসলি কি আপনার চ্যাপ্টার 1 to 5 পর্যন্ত আপনার খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে কি স্যার আমরা 1 থেকে 6 পর্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে কি করব? বুঝি নেই, আবার করেন কোশ্চেনটা। মানে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত কি ইম্পর্টেন্ট, মানে না না না, এইগুলো? সবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। আমি বললাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর জন্য কস্ট ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং রিলেটেড কথাগুলি আপনার চ্যাপ্টার 1 to 5 পর্যন্ত বলা আছে, 6 পর্যন্ত না, 5 পর্যন্ত। আর বাকিটুকু হচ্ছে ডিসিশনাল, বিভিন্ন ডিসিশন। হ্যাঁ, আপনার পারফরমেন্স মেজারমেন্ট, তারপরে হচ্ছে কি আপনার বিভিন্ন ম্যানেজারিয়াল ডিসিশন গুলি আছে না, এগুলি হচ্ছে কি কন্ট্রোলিং গুলি, এগুলি হচ্ছে আপনার এরপরের চ্যাপ্টার গুলিতে বলা আছে। ওকে ঠিক আছে? স্যার, জি স্যার প্রাইম কস্টের সাথে অ্যাড এফওএইচ, এটা স্যার কি ডিনোট করছে? ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। থ্যাংক ইউ স্যার। হুম, ছবি তুলে নেন, তাড়াতাড়ি হয়ে যাবে। স্ক্রিনশট। স্যার এগুলো কি আমরা মেলে পাবো না স্যার? ও কি মেলে পাবেন, লেকচার শিটটা পাবেন। এগুলি দিয়ে করবেন কি, এগুলি যা না না, ও কিছু সরি স্যার, এক্সেল তো ঠিক আছে আর কি, লেকচার শিট তো আমরা পাবো সেটাই বুঝেছি স্যার। অবভিয়াসলি লেকচার শিট পাবেন। জি জি জি, ঠিক আছে স্যার, এটাই। স্যার মনে ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেছেন কেন? স্যার পাবো না তাই। না পাবেন তো। না না স্যার, এক্সেলটা যে পাবো না ওইটা তো আর কি বুঝতে পারিনি। এক্সেলটা কি এক্সেলটা পাবো এখানে না, ধরেন ওইটা এক্সেলে কি আমাদের বোঝার সুবিধার্থে স্যার, এক্সেলটা জি জি আমাদের জি বোঝার জি সুবিধার্থে। জি জি আপনাদের সেটা বোঝার বুঝছি স্যার। সুবিধার্থে। এই জি এক্সেলে জি, দেখেন, এগুলি নিয়ে যে কি করবেন আপনারা, দেখেন এক্সেলে কি লেখা আছে, এগুলো তো নিয়ে আরো কি লাগবে না। এগুলো নিয়ে দেখছেন? কিছুই বুঝবো না স্যার, বাট আপনি যখন হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছেন তখন এগুলো বুঝতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ, জি এই যে স্যার। দেখেন এক্সেল নিয়ে কিছুই তো বুঝবেন না, কি কি লিখলাম কি, এগুলো আপনাদের বোঝানোর জন্য মতো করা। আবার দেখেন এখানে আবার এফএম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন বিভিন্ন টাইপের আপনার টপিক আছে। সো এই এক্সেল নিয়ে কিছুই বুঝবেন না আপনারা। নিয়ে স্যার আর আওলা তো লাগবে। হুম, স্যার এখানে আরবিট্রেজের অঙ্ক আছে স্যার। আরবিট্রেজ কোথায়? স্যার ওইখানে লেবার্ড আনলেবার্ড ফার্ম দেখতেছিলাম। একটু, হ্যাঁ একটা মিনিট, জাস্ট আ মিনিট। শিওর স্যার। ঠিক আছে, জি কি বলছিলেন? না স্যার কিছু না, মানে ওয়ার্কিং এ দেখতেছিলাম স্যার, আরবিট্রেজের অঙ্ক আর কি। ওয়ার্কিং সে আরবিট্রেজ, আরবিট্রেজ জি স্যার। কোথায় পেলেন?
নিচে স্যার হ্যাঁ 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 আরবিট্রেজ কই? এগুলি ফাইন্যান্সিয়াল উপরে ম্যানেজমেন্ট। উপরে 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 হ্যাঁ, এগুলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অঙ্ক। ও আচ্ছা আনগেয়ার্ড ফার্ম আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে। ঠিক আছে, আমরা লেকচারে যাই আবার। হ্যাঁ, জি স্যার সো দেখেন এখানে প্রোডাকশন কস্ট এবং নন প্রোডাকশন কস্ট কি সেটা আমরা জানি। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলো হচ্ছে কি আমাদের প্রোডাকশন কস্ট অর প্রোডাক্ট কস্ট অর ম্যানুফ্যাকচারিং কস্ট। নন প্রোডাকশন কস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, ডিস্ট্রিবিউশন কস্ট, ফাইন্যান্স কস্ট, এগুলির আরেকটা নাম হচ্ছে কি আপনার পিরিয়ড কস্ট। ঠিক আছে? হ্যাঁ, এখানে কস্ট শিটটা দেওয়া আছে আপনাদের বোঝার জন্য, সেটা দেখে নিবেন। হ্যাঁ, তারপরে আসেন হচ্ছে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, যেটা অলরেডি আমি ডিসকাস করেছি। কস্ট বিহেভিয়ারাল ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, আবার আছে স্টেপ ফিক্সড কস্ট এন্ড সেমি ভেরিয়েবল কস্ট। জানি আমরা এগুলি কি? স্টেপ ফিক্সড কস্ট আর সেমি ভেরিয়েবল কস্ট এই দুইটা জানি। হোয়াট ইজ ফিক্সড কস্ট? সেমি ভেরিয়েবলটা স্যার জানি না। হোয়াট ইজ ফিক্সড কস্ট? যেটা জানেন সেটাই বলেন। ফিক্সড কস্ট কি? স্যার ফিক্সড কস্ট হচ্ছে যেটা একটা এই প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই ব্যয় হবে আর কি। না স্যার, ফিক্সড কস্ট হচ্ছে সেই কস্টটা যেটা পার ইউনিটে চেঞ্জ হয় না। ফিক্সড স্যার ফিক্সড কস্ট হচ্ছে পণ্য উৎপাদন করলে না করলে যেটা করবে। আমি এখনো নিতে পারিনি কারো ডেফিনিশন। যেটা ফিক্সড, যেটা কোনো চেঞ্জ হবে না সেটা ফিক্সড কস্ট। যেটা ফিক্সড কস্ট, খরচ হোক, প্রোডাকশন উৎপাদন হোক আর না হোক হবেই। ফিক্সড কস্ট হইছে হলো যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট উৎপাদন করার জন্য যে খরচটা ফিক্সড। স্যার ফিক্সড কস্টটা হচ্ছে গিয়ে স্যার এরকম যে একটা পণ্য উৎপাদন করার সাথে সংশ্লিষ্ট যে খরচগুলো আর কি একটা সার্টেন টাইম পর্যন্ত আর কি ফিক্সড থাকবে, এটা অপরিবর্তিত হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে আর কি ওই রকম। আমি বলি স্যার ফিক্সড কস্ট হলো স্যার যেটা উৎপাদনের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, মানে আমার উৎপাদন যেই কোয়ান্টিটি হোক আমার খরচটা সেম থাকবে, এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর যেটা হলো আমার প্রোডাক্টের সাথে উৎপাদনের সাথে হয়তো বা আমার উৎপাদন যদি বেশি হয় খরচ বাড়বে, বা উৎপাদন যদি কম হয় আমার খরচ কমবে, এগুলো হলো ভেরিয়েবল কস্ট। আর যেটা আমার উৎপাদনে আমি যদি একটা কোয়ান্টিটি উৎপাদন করি আমার খরচ দেওয়া হবে, ওইটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। বা আমি 10টা কোয়ান্টিটি উৎপাদন করি সেম একটা খরচ থাকবে। স্যার ফিক্সড কস্ট ইজ এ কস্ট দ্যাট ইজ নট ভ্যারি উইথ দ্য প্রোডাকশন অফ আউটপুট, যেটা প্রোডাকশনের সাথে চেঞ্জ হয় না। আর আর The fixed cost that হচ্ছে does ওই not খরচ change যেটা with an increase or decrease. fixed cost is a fixed cost is not a variable cost. আর স্যার ফিক্সড কস্ট হচ্ছে পণ্য যতটুকু উৎপাদন করা হোক না কেন একক প্রতি পণ্যের ওই খরচটা অতটুকুই থাকবে। আর ফিক্সড কস্ট ইজ নট চেঞ্জেস উইথ এনি মানে কোনো ইফেক্ট করবে না, মানে কোনো চেঞ্জেস এর উপরে তার পার ইউনিটে যে কস্টটা কোনো চেঞ্জ নাই সেটাই ফিক্সড কস্ট। পার ইউনিটে স্যার চেঞ্জ আছে স্যার, ফিক্সড কস্ট পার ইউনিটে চেঞ্জ আছে, ফিক্স থাকে বাট পার ইউনিটে ভ্যারি করে, পার ইউনিটে ভ্যারি করে, রাইট। আপনি ইনক্রিজ করবেন অ্যাক্টিভিটি লেভেল ইনক্রিজ করবে, ফিক্সড কস্ট পার ইউনিটে আস্তে আস্তে কমে আসবে। আর ভ্যারিয়েবল কস্ট যেটা হচ্ছে পার ইউনিটে সেটা ফিক্স থাকে, ঠিক আছে, টোটাল ইউনিটে যে টোটালি ভ্যারি করে। ফিক্সড কস্ট টোটালি চেঞ্জ হয় না, পার ইউনিটে চেঞ্জ হয়। আমি বারবার রিপিট করাচ্ছি, বাট আমার যে মেইন পয়েন্টটা এটা আসতেছে না। সবাই ফিক্সড কস্টের কথা বলছেন এবং আমিও দেখতেছি কিছু কিছু রাইট হচ্ছে, বাট আমি তাতেও অ্যাকসেপ্ট করতেছি না। কেন? ফিক্সড কস্ট ইজ ফিক্সড আপ টু এ রিলেভেন্ট রেঞ্জ। দিস আর রেন্ট, তারপর ট্যাক্সেস, তারপর ডিউটিস, এই যে এইগুলো কিসের ডিউটিস ট্যাক্সেস, এগুলি কি? রেন্টের কথা বলি নাই, রেঞ্জ
দ্যাট মিন্স স্যার ওই যে আমরা পানির বিলের ক্ষেত্রে পানির বিল সর্বনিম্ন চার্জ এত, বেশি চার্জ করলে এর থেকে বেশি আসতে পারে, লাইক So what? ভেরিয়েবল কস্ট। No, এটা মিক্সড কস্ট। স্যার যেটা বলে ফিক্সড কস্টটা হচ্ছে এরকম যে লাইক হসপিটালে 500 জনের যাই হোক, ধরেন হচ্ছে কি আমরা যদি একটা রুম ভাড়া নেই, কিরকম একটা রুমের ভাড়া 3000 টাকা। সো এই রুমের মধ্যে মনে করেন কি এই রুমটার জন্য কি আপনার 3000 টাকা ভাড়া, আপনারা 3 জন স্টুডেন্ট এখানে থাকতে পারবেন। যখন আপনাদের 4 জন স্টুডেন্ট হয়ে যাবে আপনি এই রুমের মধ্যে থাকতে পারবেন না, সো তার জন্য কি আরেকটা রুম কি ভাড়া নিতে হবে। তখন কি দেখেন এখানে আপনারা যখন 3 জন থাকেন তখন টোটাল খরচ হচ্ছে কি আপনার, তার মানে কি যেটা ফিক্সড কস্ট ইজ ফিক্সড আপ টু এ রিলেভেন্ট রেঞ্জ, বাট আফটার দ্যাট এটা কি ভেরিয়েবল হয়ে যাবে। কিরকম না, ভেরিয়েবল হবে না, আবার ফিক্সড হয়ে যাবে। কিরকম দেখেন, আপনারা 3 জন একটা রুমে থাকতেছেন, আপনারা 3000 টাকা ভাড়া, একজন চলে গেল, এরপরের মাসে আপনার ভাড়া কত, 3000 টাকাই ভাড়া থাকবে। বাট পার ইউনিটে কত, আপনার প্রথমে ছিল 1000 করে, এরপরের মাসে কি আপনার 1500 টাকা করে ভাড়া হয়ে যাবে। এখন আরেকজনের জন্য কি 4 জন হয়ে গেছে, তো আরেকটা ভাড়া নিতে হবে, আরেকটা রুম। সো আবার দেখেন একটা রেঞ্জ, ওই রেঞ্জের ভাড়া কত, আরেকটা রুমের জন্য আপনার 3000 টাকা খরচ হবে। এই কারণে বলছি ফিক্সড কস্ট ইজ ফিক্সড, অথবা ফিক্সড কস্ট কি পার ইউনিটের সাথে কখনো কি ভ্যারি করবে না। পার ইউনিট প্রোডাকশনের সাথে কি আপনার টোটাল কস্ট রিমেইন টোটাল, বাট এটা ভ্যারি করবে না। এটা হচ্ছে ফিক্সড কস্ট, বাট আপ টু সার্টেন রেঞ্জ পর্যন্ত এটা ভ্যারি করবে না। এই রেঞ্জের পরেই কি আবার এটা কি ভ্যারি করবে। ক্লিয়ার? লাইক নতুন একটা মেশিন কিনলাম তখন তো আবার ভ্যারি করবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে কি যেটা পার ইউনিট প্রোডাকশনের সাথে কি আপনার কি ভ্যারি করবে, এটাকে বলা হচ্ছে কি পার ইউনিট, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল কস্ট। পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড বাট টোটাল কস্ট ইজ ভেরিয়েবল। আবার ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল কস্ট ইজ ফিক্সড বাট পার ইউনিট ফিক্সড কস্ট ইজ ভেরিয়েবল। কথাটার মানে বুঝছি? জি স্যার। বুঝছি স্যার, আরেকবার একটু রিপিট করেন স্যার। আমি বলেছি ফিক্সড কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট ইজ ভেরিয়েবল বাট টোটাল কস্ট ইজ ফিক্সড। জি স্যার। আবার ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে টোটাল কস্ট ইজ ভেরিয়েবল বাট পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড। জি স্যার। ঠিক আছে? জি স্যার। সো এটা দেখেন টোটাল কস্ট আপনার দেখেন এখানে সেম আছে। আবার এখানে পার ইউনিট যখন আমরা বলছি যে পার ইউনিট, দেখেন এখানে আপনার এটা উপরের দিকে কাপটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? আবার এটা নিচের দিকে নামতে পারে। ওকে। আবার ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে টোটাল কস্ট ইজ ভেরিয়েবল, টোটাল কস্ট দেখেন আস্তে আস্তে প্রোডাকশন যত বাড়বে খরচটা তত উপরে উঠবে, বাট পার ইউনিট ভেরিয়েবল কস্ট কি ফিক্সড। এই যে দেখেন ফিক্সড কার্ভ। ওকে। স্টেপ ফিক্সড কস্ট অর সেমি ফিক্সড কস্ট, এটা ধরেন বিদ্যুতের একটা ইলেকট্রিসিটি বিল, একটা সার্টেন বিল আছে, মিনিমাম বিল। হ্যাঁ, এরপরে কি আবার কি ভেরিয়েবল, যেমন সেলস পারসনদের স্যালারি প্রতি মাসে 5000 টাকা ফিক্সড, কিন্তু সেলস এর উপর কি তাদের একটা কমিশন থাকে। প্রোডাকশনে এরকম পার মান্থ একটা কি ফিক্সড থাকে, বাকিটুকু কি প্রোডাকশনের সাথে রিলেটেড গার্মেন্টস এর ক্ষেত্রে। এটাকে বলছি আমরা কি স্টেপ সেমি ভেরিয়েবল কস্ট। এটা স্যার স্টেপ ফিক্সড তত্ত্বটা কি তাহলে এই যে একটা স্টেপ ফিক্স আছে যেমন হচ্ছে কি আপনার ইলেকট্রিসিটি বিল 100 থেকে 200 ইউনিট, 200 থেকে 400 ইউনিট। ট্যাক্স রেট প্রথম 3 লাখ শূন্য, 3 লাখ থেকে 4 লাখ, 4 লাখ থেকে এভাবে কিন্তু আমাদের বিভিন্ন স্ল্যাব আছে। স্ল্যাব গুলি হচ্ছে কি আপনার স্টেপ ফিক্সড কস্ট অর স্টেপ সেমি ফিক্সড কস্ট। ঠিক আছে? জি স্যার। एग्जांपल हो जाए ট্যাক্স রেট জি স্যার। ঠিক আছে, ট্যাক্স রেটের স্ল্যাব গুলি জানি না আমরা, সেটাই। জি স্যার। কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এন্ড কন্ট্রোলেবল এন্ড আনকন্ট্রোলেবল কস্ট। হোয়াট ইজ রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং? আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত জানি? স্যার 10টা পর্যন্ত। 10টা? ও 15 পর্যন্ত। 10টা 15। 10টা 15। ও হিউজ টাইম আছে। হ্যাঁ, সো তারপরে আসেন কি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কি? জানি
নো স্যার। নো স্যার। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং জি না স্যার। কারো উপর মানে যে দায়বদ্ধতা মানে রেসপন্সিবল কোন একটা পার্সন যে মানে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশনের সমস্ত খরচ কার, দায়ভার কার? যে ফাইন্যান্স ম্যানেজারের ডিভিশনে কাজ করে ম্যানেজারের। ওই ডিভিশনের যে হেড ফাইন্যান্স ম্যানেজার। ফাইন্যান্স ম্যানেজার বলবো কেন, সিএফও বলেন। সিএফও? হ্যাঁ অবভিয়াসলি সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ফাইন্যান্স ম্যানেজারের কাজ কেন? ফাইন্যান্স ম্যানেজার তো 10টা থাকতে পারে, বাট আমি বলছি এন্টায়ার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশন, সো অবভিয়াসলি ঠিক আছে সিএফওর আন্ডারে যাবে, আচ্ছা তাই না? তারপরে বলেন রিজনাল সেলস ম্যানেজার, আমরা আরএসএম জানি। একটা রিজন ধরেন আমাদের সেলস এর ক্ষেত্রে, হ্যাঁ সেলস এর ক্ষেত্রে আমাদের সেলস পার্সন যারা আছেন তারা ধরেন বিভিন্ন রিজন অনুযায়ী কিন্তু কাজ করে। ওই পার্টিকুলার রিজনে যত রেভিনিউ এবং এক্সপেন্স হবে আমরা কিন্তু তাকে কিন্তু রেসপন্সিবল করি, ঠিক আছে? জি স্যার। এটাকে বলা হচ্ছে কি আপনার রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ধরেন প্রোডাকশন ফ্লোরে প্রোডাকশনের যে হেড আছেন ওনাকে রেসপন্সিবল করা হয়। আবার ফ্যাক্টরি রিলেটেড ধরেন কি ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে খরচগুলি আছে এটার জন্য আপনার অ্যাকাউন্টেবলকে হেড অফ ইঞ্জিনিয়ারিং ডিভিশন, তাই তো? চিফ ইঞ্জিনিয়ার সাহেব নাকি? সো এই যে খরচগুলি কোন একজন পার্সনকে অ্যাসাইন করা অথবা অ্যাকাউন্টেবল করা সেটাকে আমরা কি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বলছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। Okay. What is the controllable cost and non-controllable cost? Controllable, uncontrollable. সেগুলো কন্ট্রোল হয়, যেগুলো নন এভাবে বললে হবে না, এভাবে বললে হবে না। যেই কস্টটাকে ম্যানেজার কন্ট্রোল করতে পারে ডিসিশনের মাধ্যমে, সেটা হচ্ছে ম্যানেজারের ডিসিশন অথবা ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভের কারণে যে কস্টটা আপনার কমে যায় যেটাকে বলা হচ্ছে কন্ট্রোলেবল কস্ট। আর যেটা কি ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ এর কারণে অথবা অ্যাকশনের কারণে আপনার কি কন্ট্রোল করা যাচ্ছে না সেটাকে বলা হচ্ছে কি আনকন্ট্রোলেবল কস্ট। গিভ আস সাম এক্সাম্পল, গিভ মি সাম এক্সাম্পল। লাইক নন কন্ট্রোলের মধ্যে ক্লাইমেট, তারপর হচ্ছে ইনফ্লেশন, তারপর হচ্ছে ইনফ্লেশন ঠিক আপনার আছে, কিন্তু ক্লাইমেট কিন্তু আপনার কোনো খরচ না। না সরি স্যার, আপনার দুর্যোগ আর কি। ইন্টারেস্ট রেট, হ্যাঁ ইন্টারেস্ট রেট, ট্যাক্স রেট, হ্যাঁ স্যার, তাই তো? হ্যাঁ স্যার। আবার মনে করেন স্যালারি এক্সপেন্স, ইজ ইট কন্ট্রোলেবল অর আনকন্ট্রোলেবল? কন্ট্রোলেবল। আবার মনে করেন কি বোনাস অথবা কি ওভারটাইম, এটা কন্ট্রোলেবল স্যার। কাস্টম ডিউটি, আনকন্ট্রোলেবল। ঠিক আছে, আনকন্ট্রোলেবল। দিস আর দ্য কি কন্ট্রোলেবল কস্ট এন্ড আনকন্ট্রোলেবল কস্ট, ঠিক আছে? জি স্যার। সো ক্লিয়ার? সো চ্যাপ্টার 1 ক্লিয়ার। এখান থেকে যদি আপনার এমসিকিউ আসে নেক্সট ক্লাসে পারবো আমরা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। পারবো, কোনো সমস্যা নেই। স্যার আমাদের একটু পড়তে হবে। আপনাদের পড়তে হবে, যাদের শেষ হয়ে গেছে এখানে শেষ হয়ে গেছে, আই থিংক সো। দেখি ফার্স্ট ইয়ারে কি কি কোশ্চেন ছিল, যদিও এগুলি কি আপনাদের এমসিকিউ আসবে জাস্ট দেখার জন্য আর কি। May June 2006, cost center and profit center are usually associated with the planning and control in a decentralized company. Explain. Agreed? Yes sir, agreed. No. Can I agreed? Sir, সেন্ট্রালাইজ কোম্পানির ক্ষেত্রে কি আপনার কস্ট সেন্টার হতে পারে না? স্যার কস্ট সেন্টার তো রেসপন্সিবল ফর কস্ট।
এটা কি আপনার কস্ট সেন্টার কি এবং প্রফিট সেন্টার দুইটা কি শুধু সেন্ট্রালাইজ কোম্পানি ডিসেন্ট্রালাইজ কোম্পানির জন্য হবে সেটা কি সেন্ট্রালাইজ কোম্পানির জন্য হতে পারে না? স্যার বোথ হতে পারে। সো এইখানে বেসিক্যালি কি ট্রু এই সিচুয়েশনটাই, হ্যাঁ, বাট এটা কি সেন্ট্রালাইজ কোম্পানির জন্য কিন্তু হতে পারে। ওকে, ডিফারেন্সিয়েট দ্য ফলোইং: প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট কি, পিরিয়ড কস্ট কি? প্রোডাকশন কস্ট আর নন প্রোডাকশন কস্ট যেটা ছিল স্যার ওইটাই। ফিনিশ গুড ওয়্যারহাউজিং পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত প্রোডাক্ট কস্ট। পিরিয়ড কস্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেল কস্ট, পিরিয়ডিক কস্ট। Okay. Define the following cost with the example: direct cost, indirect cost, product cost, and period cost. Direct cost, raw materials. So the prime cost Okay. prime cost আর All prime cost are direct cost, তাই তো নাকি? All direct cost are prime cost নাকি? Direct material, direct, জি স্যার হ্যাঁ, সেটা indirect cost, স্যার ইনডাইরেক্ট Prime কস্ট, cost কস্ট, ছাড়া পিরিয়ড কস্ট। সবগুলো overhead indirect cost are indirect cost. Product cost স্যার versus factory period overhead। cost, product cost versus period cost, সেটা তো আমরা জানি, তাই না? Define the following with suitable example: cost unit, product cost, and period cost. কস্ট ইউনিট হচ্ছে যেটা পার হিসেবে বের করা যাবে স্যার, এটা হচ্ছে কস্ট ইউনিট। পার ইউনিট প্রোডাক্ট আর সার্ভিস কস্ট যেটা সেটা হচ্ছে কস্ট ইউনিট, তাই তো? জি স্যার। তাহলে প্রোডাক্ট কস্ট কি হবে? সরি, ওই কি বলে কস্ট অবজেক্ট? কস্ট অবজেক্ট হচ্ছে স্যার আমি একটা শার্ট কিনবো, এটাই হচ্ছে আমার অবজেক্ট আর কি। একটা শার্ট করলে হবে না, তাহলে কস্ট ইউনিট এটা মানে শার্ট কিনবো, শার্টের টোটাল যে খরচ, শার্টের টোটাল খরচ, টোটাল খরচটা হচ্ছে আপনার হচ্ছে কস্ট অবজেক্ট। মেজর 2014 স্যার। জি স্যার, মানে এখন হচ্ছে যখন কোয়ান্টিটির বিষয় থাকবে স্যার তখন হচ্ছে ইউনিটে চলে যাবে স্যার। সেমি ভেরিয়েবল কস্ট, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এন্ড কন্ট্রোলেবল কস্ট জানি? স্যার জানি তো। ডিফাইন কস্ট অবজেক্ট এন্ড কস্ট ইউনিট জানি? জি স্যার। স্যার পিরিয়ড কস্টের এক্সাম্পলটা প্লিজ, আমি কনফিউজ স্যার। পিরিয়ড কস্টের এক্সাম্পলটা স্যার, একটা পার্টিকুলার পিরিয়ডে যেটা আপনার প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড না সেটা হচ্ছে পিরিয়ড কস্ট। লাইক প্রমোশনাল এক্সপেন্স, সেলিং অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিবিউশন কস্ট। ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা ডিসপাস হয়ে গেল, ওই স্টার্টিং হচ্ছে কি আপনার পিরিয়ড কস্ট। একেবারে কাস্টমার তো প্রাইম কস্ট না স্যার? প্রোডাক্ট কস্টের একটা পার্ট হচ্ছে প্রাইম কস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আর কিছু? সো বাকি সব শেষ আপনাদের। এই তো ফার্স্ট চ্যাপ্টারে এই ছিল, হ্যাঁ। নেক্সটে আমি এমসিকিউ কি ধরনের কোশ্চেন আসে কি না, হ্যাঁ, সেগুলি দেখাবো আস্তে আস্তে।